সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহেব। সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস এই বিষয়ে একটি টপিক রয়েছে, যে টপিকটি স্টুডেন্টের কাছে অনেক বেশি জটিল এবং কঠিন বলে মনে হয়। টপিকের নাম হচ্ছে লজিক গেট। আজকের এই ক্লাসে আমি এমন ভাবে তোমাকে লজিক গেট বোঝানোর চেষ্টা করব, যদি তুমি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে খুব সহজে তুমি লজিক গেট বুঝতে পারবে এবং আয়ত্তে আনতে পারবে। আর লজিক গেট থেকে যত ধরনের প্রশ্ন হবে সব প্রশ্ন নিজের ব্রেন থেকে খুব সহজ ভাষায় লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জার্নি। প্রথমে লজিক গেট সম্পর্কে বুঝতে হলে আমাদের বুঝতে হবে বুলিয়ান অ্যালজেব্রা এই বিষয়টি সম্পর্কে। এখানে দুইটা শব্দ পাচ্ছি, একটি হলো বুলিয়ান আর একটি হচ্ছে অ্যালজেব্রা। বুলিয়ান হচ্ছে একটা ব্যক্তির নাম, আর অ্যালজেব্রা মানে আমরা জানি বীজগণিত। তো বুলিয়ান অর্থাৎ জর্জ বুলি নামে এক গণিতবিদ 1854 সালে এক ধরনের নতুন ম্যাথ বা অঙ্ক আবিষ্কার করেন, যে অঙ্কের নাম তার নাম অনুসারে হয় বুলিয়ান অ্যালজেব্রা। তুমি হয়তো প্রশ্ন করতে পারো, অথবা তোমার মনের মধ্যে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাতে পারে, সেটি হচ্ছে এই আইসিটি বইয়ের মধ্যে ম্যাথ কেন, অঙ্ক কেন, বীজগণিত কেন, এটার কাজ কি? দেখো, এই বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বুলিয়ান যে গণিত, এই গণিতের সাথে আমরা 8, 9, 10 যে গণিতটা শিখে এসেছি, জেনারেল অ্যালজেব্রা বা সাধারণ বীজগণিত যেটা ছিল, ওই গণিতের সাথে এই গণিতের কিন্তু কোনো ধরনের মিল নেই। এটা সম্পূর্ণ ডিফারেন্ট এক ধরনের গণিত, নতুন এক ধরনের গণিত। তাহলে এই গণিতের কাজ কি? এই গণিতের কাজ হচ্ছে বড় বড় ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে, বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা যদি এই বুলিয়ান অ্যালজেব্রাটা সহজভাবে বুঝে বুঝে আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা ইলেকট্রনিক ডিভাইসকে বিশ্লেষণ করতে পারবো। যেমন রুমের লাইট কেমনে জ্বলছে, ফ্যান কেমনে চলছে, কম্পিউটার কেমনে কাজ করছে, স্মার্টফোনের সার্কিট কিভাবে কাজ করছে, এই জিনিসগুলোকে যদি আমরা অঙ্কের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাটা শিখতে হবে বা জানতে হবে। সো প্রত্যেকটা পড়াকে যদি আমরা একটু মজার করে ফেলি বা একটু মজার করে নেওয়ার চেষ্টা করি, তাহলে ওই খরগোশ কচ্ছপের যে গল্প ছিল, ওই গল্পের মতো সারা জীবন মনে থাকবে। তো আশা করছি তুমি খুব মনোযোগের সাথে এই ক্লাসটি দেখছো। তো যাও, প্রথমে আমরা জানবো এই যে ম্যাথ বা বীজগণিত, এই বীজগণিতের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্যের মধ্যে এসে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার হয়। আমি আগেই বলেছি সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার কোনো মিল নেই। সাধারণ অ্যালজেব্রাতে যেখানে 0 থেকে 10টা ডিজিট, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ব্যবহার হতো, সেখানে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় দেখেন 0 এবং 1 অনলি 2টা ডিজিট ব্যবহার হচ্ছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে এসে আমরা পাচ্ছি এখানে 0 সমান অফ এবং 1 সমান অন বোঝাচ্ছে। অর্থাৎ এই যে 0 এবং 1 যে ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু কোনো সংখ্যা না, কোনো কোনো হচ্ছে ডিজিট না, এগুলোকে সিগন্যাল বলা হচ্ছে এই জায়গায়। 0 মানে অফ এবং 1 মানে অন, অর্থাৎ সিগন্যাল। আচ্ছা, 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে বলা হচ্ছে যে এখানে জ্যামিতিক বা ত্রিকোণমিতিক কোনো সূত্র ব্যবহার করা হয় না। সাধারণ অ্যালজেব্রাতে কিন্তু আমরা আমাদের অনেক স্টুডেন্ট আছে বা আমার নিজেরও এই জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক যে ব্যাপারগুলো ছিল, এগুলো খুবই কঠিন মনে হতো। বাট এই জায়গায় কিন্তু দেখেন বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্রের ঝামেলা নাই। তাহলে বলতেই পারি সাধারণ অ্যালজেব্রা থেকে বুলিয়ান অ্যালজেব্রাটা তুলনামূলক কিছুটা ইজি বা সহজ, এটা আমি বলতেই পারি। 4 নম্বর টপিকে গিয়ে আমরা এখানে বলছি যে তাই এটি তুলনামূলক সহজ। তুলনামূলক বলতে কার সাথে তুলনা করছি? বুলিয়ান অ্যালজেব্রার সাথে সাধারণ অ্যালজেব্রা একটা কম্পেয়ার করছি বা তুলনা করছি। 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় 3টি ক্রিয়া রয়েছে। ক্রিয়া মানে কাজ, অর্থাৎ এই অঙ্কটা কাজ করবে শুধুমাত্র 3 ভাবে: যোগের মাধ্যমে, গুণের মাধ্যমে এবং পূরকের মাধ্যমে। এই 3 ভাবে বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে থাকে। এখন আসি যোগ। এখন বুলিয়ান অ্যালজেব্রাতে যোগ বলা হচ্ছে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার সাথে সাধারণ অ্যালজেব্রার তো কোনো মিল নাই, কোনো কোনো ধরনের সাদৃশ্য কোনো বিষয় নাই, সবকিছুই ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে নামের কি পরিবর্তন হবে না? অবশ্যই। বুলিয়ান অ্যালজেব্রাতে যোগকে আর যোগ বলা যাবে না, কারণ যোগ আমরা সাধারণ অ্যালজেব্রাতে অ্যাপ্লাই করতাম, গুণ সাধারণ অ্যালজেব্রাতে অ্যাপ্লাই করতাম, পূরক সাধারণ অ্যালজেব্রাতে অ্যাপ্লাই করতাম। এই জন্য এগুলোর নাম পরিবর্তন হচ্ছে। যেমন বুলিয়ান অ্যালজেব্রাতে এসে আমরা যোগকে বলবো অর, গুণকে বলবো অ্যান্ড এবং পূরককে বলবো নট। বুলিয়ান অ্যালজেব্রাতে যোগের নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কি হলো? অর। গুণের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কি হলো? অ্যান্ড। এবং পূরকের নাম পরিবর্তন হয়ে গেল নট। তো নামের একটা পরিবর্তন পাইছি। এখন আসি প্রতীকের পরিবর্তন। সাধারণ অ্যালজেব্রাতে যোগের প্রতীকটা ছিল ঠিক এরকম, গুণের প্রতীক ছিল এরকম এবং পূরকের প্রতীক ছিল এরকম।
বাট বুলিয়ান অ্যালজেব্রাতে এসে এই প্রতীকগুলোরও পরিবর্তন চলে আসবে, কারণ কোনো মিল নাই, সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার কোনো মিল নাই, টোটালি ডিফারেন্ট। তাহলে প্রতীকের যদি পরিবর্তন হয়, অরের প্রতীকটা দেখতে কেমন হবে? যোগ অর্থাৎ অর, তাহলে অরের প্রতীকটা কেমন হবে? এই যে এটা হচ্ছে অরের প্রতীক, চাঁদের মতো বাঁকানো হবে এবং সামনে দুইটা ইনপুট এবং পরে এটা আউটপুট লাইন। তো আমি যদি এখানে এ আর বি ইনপুট দেই, তাহলে আউটপুটে আমরা পাবো এ প্লাস বি, কারণ এর ভিতরে আমরা জানি যোগ প্রসেস হচ্ছে। সো যেহেতু যোগ প্রসেস হচ্ছে, তাই আমরা ইনপুট যাই দিচ্ছি, ইনপুট গুলো যোগ হয়ে আউটপুটে বের হয়ে যাচ্ছে। আশা করছি যে এটা খুব ইজিলি বুঝাইতে পেরেছি। এবার আসি গুণের ক্ষেত্রে। তাহলে গুণের প্রতীকটা এরকম ছিল, বাট এখন গুণের প্রতীকটা পরিবর্তন হবে। গুণের প্রতীকটা কেমন হবে? এই যে এটা হচ্ছে আমাদের এখন থেকে গুণের প্রতীক। ওকে, এটা হচ্ছে গুণের প্রতীক। তাহলে এ এবং বি যদি আমরা ইনপুট দেই, তাহলে আউটপুটে কি পাবো? এ ইনটু বি পাবো। এ আর বি ইনপুট দিলাম, আউটপুটে আমরা পাচ্ছি এ ইনটু বি, কারণ গুণ প্রসেস হচ্ছে এর ভিতরে। আর পূরকের ক্ষেত্রে যেটা নট, নট গেট দেখতে কেমন হবে? এই যে এটা হচ্ছে নট গেট, ত্রিভুজ, এবং ত্রিভুজের মাথায় একটা বাবল অ্যাড করে দিতে হবে, এবং এটা যদি আমরা ইনপুট দিয়ে দেই, তাহলে আমরা জানি পুরোকে যাই দিব সেটা উল্টে যাবে। আমি যদি 0 দেই তাহলে পাবো 1, আর 1 দিলে আউটপুটে পাবো 0, যা দিব সেটাই উল্টে যাবে। তো আমি যদি এ ইনপুট দেই, তাহলে আউটপুটে কি পাবো? এর উপর একটা কমপ্লিমেন্ট পাবো। এই হচ্ছে আমাদের প্রতীকগুলো। অর্থাৎ চাঁদের মতো বাঁকানো যেটা, এটা হচ্ছে যোগের কাজ করবে। ডির মতো যে প্রতীকটা, এটা হচ্ছে গুণের কাজ করবে। এবং একটা ত্রিভুজ এবং ত্রিভুজের মাথায় যে বাবল দেওয়া হয়েছে, এটা পূরকের কাজ করবে। আশা করছি প্রতীকগুলো আমি সহজে বুঝাতে পেরেছি। এবার চলো দেখাই কিভাবে এই ক্রিয়াগুলো কাজ করবে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে যোগ কিভাবে হয়, গুণ কিভাবে হয় এবং পূরক কিভাবে হয়, অর্থাৎ ক্রিয়াগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। So, আমি এবার যেটা করব সেটা হচ্ছে নিয়ম, অর্থাৎ এটাকে আমরা বলবো বুলিয়ান স্বতঃসিদ্ধ। প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম। বুলিয়ান যোগের নিয়ম। তো বুলিয়ান যোগের নিয়মটা কেমন? আমরা যদি এখানে লিখি 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1, তাহলে কি পাবো? আমি একটু এদিকে যোগ করে দেখাচ্ছি। 0 0 যোগ করলে আমরা জানি 0, 0 আর 1 যোগ করলে আমরা জানি 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1 পাওয়া যায়। তাহলে এখানে আমরা যেটা পেলাম, 0 0 0, 0 আর 1 যোগ করলে 1, 1 1 1 0 যোগ করলে 1, আর 1 1 এ 1। এই জায়গাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? সো 1 1 এ 1 কিভাবে হয়? এখানে দুইটা পদ্ধতিতে আমি এটা বুঝাবো। সেটা হচ্ছে, প্রথম পদ্ধতি হলো, আমি একটু আগে বলেছি যে এখানে 0 এবং 1 হচ্ছে অফ এবং অন, এগুলো কিন্তু কোনো ধরনের ডিজিট না, এগুলো জাস্ট সিগন্যাল। 0 মানে অফ এবং 1 মানে অন। তাহলে 1 মানে যদি অন হয়, তাহলে 1 আর 1 যোগ করা মানে হলো অন অন যোগ করা। দুইটা অনকে যদি আমরা যোগ করি, তাহলে আউটপুটে কিন্তু অনই পাওয়া যায়। ধরা যাক আমরা অফকে মিথ্যা বলছি আর অনকে সত্য বলছি, তাহলে দুইটা সত্যকে যোগ করলে তো সত্যই পাওয়া যায়। এটা একটা বোঝার বিষয়। আরেকটা বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে সুইচিং সার্কিটের মাধ্যমে। আমি এখানে একটি সুইচিং সার্কিট উপস্থাপন করছি। আহ, তার এই জায়গাটায় আমি হচ্ছে সুইচ দিয়ে দিচ্ছি। ধরা যাক এটা আউটপুট বা বাল্ব, এবং এটা পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে সুইচ। এবার আসি, এটার একটা কলাম দিয়ে দিই। এই প্রথম যে কলাম, এটার নাম দিলাম এ কলাম। পরে যে কলামটা, এটার নাম দিলাম বি কলাম। সো এটা এ কলাম, এটা বি কলাম। আর সুইচের নামগুলো দিয়ে দিই, এটা এ সুইচ, এটা বি সুইচ। তাহলে এবার আমি প্রথম রো এর কথা যদি চিন্তা করি, প্রথম রোতে এ জিরো, বিও জিরো। তাহলে এও যদি জিরো হয়, বিও যদি জিরো হয়, দুইটাই তো অফ। জিরো মানে অফ। তাহলে এখানে এও অফ, বিও অফ। তাহলে বিদ্যুৎ যাবে বা পাওয়ারটা যাবে, যাইতে যাইতে ঠিক এই জায়গায় দেখেন, দেখো, এ দিয়ে পার হবে অথবা বি দিয়ে পার হবে। বাট দুইটা যখন অফ, তখন কি কোনোভাবে এই পাশের পাওয়ার এই পাশে পার হবে? এই পাশের পাওয়ার এই পাশে পার হতে পারছে না, তাই বাল্ব জ্বলবে না। বাল্ব কিন্তু জ্বলে নাই। বাট এই জায়গায় খেয়াল করে দেখো, এখানে এ জিরো, বি ওয়ান, তাহলে এ অফ, বি অন আছে। এবার পাওয়ার যাবে, গিয়ে এ দিয়ে ঢোকার ট্রাই করবে, পারবে না, কারণ এ অফ। বি দিয়ে ঢোকার ট্রাই করবে, হ্যাঁ বি অন আছে। সো বি দিয়ে এই পাশে পাওয়ারটা পার হবে, সুতরাং বাল্ব জ্বলবে। তো অরের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে এ অথবা বি যে কোনো সুইচ অন থাকা মানেই আউটপুট জ্বলবে বা আউটপুটে কানেকশন পাবে বা বিদ্যুৎটা আউটপুট পর্যন্ত যাবে। এই হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম। চলো এবার আমরা বুলিয়ান গুণের নিয়মটা একটু দেখার ট্রাই করি। এবার আমরা এখানে বুলিয়ান গুণের নিয়ম দেখব। সো 0 into 0, 0 into 1, 1 into 1 into 0 এবং 1 into 1।
তো নর্মাল গুণের মতোই আসলে এই গুণটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি, আর এটার ইয়েটা চেঞ্জ হবে, সুইচটা চেঞ্জ আসবে। তো 0 0 যোগ করলে কি হয়? 0 0 আর 1, অর্থাৎ 0 দিয়ে 1 কে গুণ দিলে 0, 1 দিয়ে 0 কে গুণ দিলে 0, 1 1 গুণ দিলে কেবল 1 পাওয়া যায়। তো এই ক্ষেত্রে এখন দেখবো আমরা এই এই বিষয়টা আমাদের সুইচিং সার্কিটে বসায় দেখবো। সো সুইচিং সার্কিটের সুইচটা ঠিক তার থেকে উঠে যাবে, এটা আর ওরকম বক্সের মতো হবে না, সরাসরি তার থেকে উঠে যাচ্ছে এরকম। ওকে, তো এটা এ সুইচ, এটা হলো বি সুইচ। এবার পাওয়ার সাপ্লাই থেকে একটা পাওয়ার বাল্বের দিকে যাচ্ছে, নেগেটিভ সাইড দিয়ে বাল্বে পাওয়ারটা চলে গেছে, বাট পজিটিভ সাইড দিয়ে বাল্বের কাছে বিদ্যুৎটা যাচ্ছে। যাতে যাতে দেখো এই জায়গায় 0 মানে কি? 0 হচ্ছে কি, এ হচ্ছে কি 0 আর বি হচ্ছে কি 0, দুইটাই অফ। তাহলে এও অফ বিও অফ, পাওয়ার এই পাশ থেকে এই পাশে কোনোভাবে পার হবে না, সুতরাং বাল্ব জ্বলবে না। কখন বাল্ব জ্বলবে? যখন এ এবং বি দুইটাই অন করা হবে। এ যদি অন করা হয়, বি যদি অন করা হয়, তাহলে পাওয়ার যাবে গিয়ে এ পার হবে এবং বি পার হবে, তখন বাল্ব কিন্তু জ্বলবে। এই হচ্ছে গুণের নিয়ম। চলো এবার পূরকের নিয়মটা আমরা একটু দেখা ট্রাই করি। আর পূরকে যেহেতু আমাদের হচ্ছে শুধুমাত্র যা দিব সেটার ডিফারেন্ট মান বা বিপরীত মান আমরা পাবো। সো প্রতীক আমাদের সুইচিং সার্কিটের প্রতীকটা পরিবর্তন হবে এবং এখানে নিয়মটা পরিবর্তন হবে। আমরা যদি একটু পূরকের নিয়ম লিখি, পূরকের নিয়ম 0 এবং 1। তো বুলিয়ান অ্যালজেব্রাতে যখন পূরকের কাজ করব তখন আমরা জানি যা দিব সেটা উল্টে যাবে। তাহলে 0 যখন পাচ্ছি তখন 1, 1 যখন পাচ্ছি তখন 0, যা দিচ্ছি ওটাই উল্টে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এটাকে আমি এ সুইচ দ্বারা বা এ দ্বারা আমি হচ্ছে প্রকাশ করছি, আর এখানে আমি সুইচ দিচ্ছি শর্ট সার্কিটের দিকে, অর্থাৎ ভিতরের দিকে। তো সুইচটাই তিনটার জন্যই কিন্তু আলাদা আলাদা সুইচিং সার্কিট। অরের জন্য এখানে একটা বক্সের মতো ছিল, এন্ড এর জন্য সরাসরি তার থেকে উপরে উঠে গেছে, আর পূরকের জন্য মাঝখানের দিকে সুইচটা চলে আসতেছে। তো এখানে এটা দিলাম আমি এ সুইচ। এখন এখান থেকে পাওয়ারটা বাল্বের দিকে মুভ করবে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা লাইন দিয়ে বাল্বের দিকে পাওয়ারটা যাচ্ছে, যাতে যাতে ঠিক মাঝ পথে এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা লাইন একসাথে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট যখন এ অফ 0, এ যখন 0, তখন পজিটিভ এবং নেগেটিভ কোনোভাবে এখানে এক জায়গায় হচ্ছে না। এই পর্যন্ত পাওয়ার আসতেছে এবং এখান থেকে ব্যাক করে বাল্বে যাচ্ছে এবং বাল্বটা জ্বলতেছে। বাট এ যখন অন থাকবে, এ যদি অন থাকে তাহলে পাওয়ারটা যাবে গিয়ে এখানে পজিটিভ নেগেটিভ এক জায়গায় হবে। এখানে যখন এক জায়গায় হয়ে যাবে তখন বাল্বের কাছে যাওয়ার মতো আর কোনো পাওয়ার থাকবে না, এখানে পাওয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং বাল্ব জ্বলবে না, তখন বাল্ব জ্বলে নাই। এই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে স্বতঃসিদ্ধ বা বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। তো এবার সরাসরি নিয়ে যাব তোমাকে লজিক গেটে, কারণ এখন যদি আমি লজিক গেট তোমাকে বোঝানোর চেষ্টা করি তাহলে খুব ইজিলি তুমি লজিক গেটটা বুঝতে পারবে। তো আমি যদি এখন লজিক গেটের দিকে মুভ করি, এখানে আমরা পাচ্ছি লজিক গেট, দুইটা শব্দ, একটা হলো লজিক আর একটা হলো গেট। আমরা জানি লজিক শব্দের অর্থ হলো যুক্তি, আর গেট মানে হলো দরজা বা যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। তো এখানে আমরা লিখব যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। তাহলে লজিক শব্দ অর্থ যুক্তি, আর গেট মানে হলো যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। আমি যদি বলি এই যে ক্লাসরুমটা, এই ক্লাসরুমের মধ্যে আমি যখন আসছি আমি তো যুক্তি নিয়ে আসছি, আবার আমি যখন বেরোচ্ছি তখন আমি যুক্তি নিয়ে বেরোচ্ছি। সো আমি যেই দরজা দিয়ে যুক্তি নিয়ে আসতেছি এবং যুক্তি নিয়ে বের হয়ে যাচ্ছি, ওই দরজাটাও লজিক গেট। যেই দরজার ভিতর দিয়ে আমরা যুক্তি নিয়ে ঢুকবো এবং যুক্তি নিয়ে বেরোবো, বা যার ভিতর দিয়ে যুক্তি নির্ভর কোনো কিছু ঢুকবে এবং বেরোবে, সেটাই কি লজিক গেট। আশা করছি এটা খুবই ইজিলি আমি বোঝাতে পেরেছি। তাহলে সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাতে তুমি লিখবা যে যুক্তি নির্ভর কোনো কিছু যার মধ্য দিয়ে আসা যাওয়া করে। আমরা বলবো যুক্তি নির্ভর কোনো কিছু যার মধ্য দিয়ে আসা যাওয়া করে তাকেই লজিক গেট বলে। এই হচ্ছে লজিক গেটের সংজ্ঞা। এবার আসো আমি যদি লজিক গেটের প্রকারভেদটা তোমাকে একটু দেখানোর ট্রাই করি। লজিক গেট প্রথমত দুই প্রকার। লজিক গেট প্রথমত দুই প্রকার। এক হচ্ছে মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, আরেকটি হচ্ছে যৌগিক লজিক গেট। তাহলে লজিক গেট হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি? অর গেট, এন্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা গেটকে আমরা বলি মৌলিক লজিক গেট। বাট যৌগিক লজিক গেট কোনগুলা? আমি যদি যৌগিক লজিক গেটটা এখানে দেখাই, চারটা
চারটা হচ্ছে যৌগিক লজিক গেট। নর গেট, এটা হলো নর গেট, NOR নর গেট, NAND ন্যান্ড গেট, XOR গেট, আরেকটা হচ্ছে XNOR গেট। এই যে চারটা গেট, এটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটের মধ্যেও কিন্তু আমরা চাইলে পার্থক্য করতে পারি, একটু পর আমি সেই পার্থক্যটা দেখাচ্ছি। মৌলিক লজিক গেট যেটা, এখানে অর অ্যান্ড নট তিনটা গেট পাচ্ছি। একটু আগে আমরা যেটা জানলাম যে অর গেট, এই গেটের কাজ কি, যোগ করবে, অর্থাৎ এই গেটের ভিতর দিয়ে যাই পার হবে সেটাই যোগ হয়ে পার হবে। এন্ড গেট, এর ভিতর দিয়ে যেই পার হবে এই গেটের ভিতর দিয়ে সে গুণ হয়ে পার হবে। নট গেট মানে পূরক, অর্থাৎ এই গেটের ভিতর দিয়ে যে পার হবে সে উল্টে গিয়ে পার হবে। সে যদি জিরো পার হয় তাহলে 1 হয়ে যাবে, আর 1 পার হইলে 0 হয়ে যাবে। এটাই হচ্ছে মৌলিক লজিক গেটের যে গেটগুলো, এই গেটগুলোর বিশ্লেষণ। এবার আসো যৌগিক লজিক গেটের যে বিশ্লেষণ সেটা একটু দেখাই। এখানে প্রথমে আমরা পাচ্ছি নর গেট। আমি প্রত্যেকটা গেট নিচে লিখে তারপর বোঝানোর ট্রাই করছি। নর গেট, এখানে আমরা পাচ্ছি এন আর একটা হলো অর, দুইটা জিনিস। এন আর অর আলাদা করছি, নরকে আমরা ভেঙে নিলাম, অর এবং নট দুইটা পার্টে ভেঙে নিলাম। এন তে বোঝাচ্ছে নট আর অর তে বোঝাচ্ছে অর। তাহলে এখানে কয়টা জিনিস, দুইটা জিনিস আছে, অর এবং নট। তাহলে অর এবং নট এই দুইটাকে যদি আমরা একসাথে করি, এই যে এই দুইটাকে অর এবং নট, এই দুইটা গেটকে যদি আমরা একসাথে মিলিত করি তাহলে তৈরি হবে নর গেট। তাহলে কাজটা কি হবে, আমরা জানি অরের কাজ হলো যোগ এবং নটের কাজ হচ্ছে পূরক। তাহলে যোগ এবং পূরক, এই নর মানে হলো যোগ এবং পূরক। প্রতীকটা কেমন হবে, প্রতীকটা হবে যেমন অর, আচ্ছা আমি এটাও লিখে দিই, যেমন এটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে পূরক। যোগ এবং পূরক এই দুইটা একসাথে হবে, আমি প্লাসটা তুলে দিচ্ছি, যোগ এবং পূরক একসাথে মিলিত হবে অর নট। প্রতীকটা কেমন হবে, আমরা জানি অরের প্রতীক হচ্ছে যে এইটা, এটা হচ্ছে অরের প্রতীক, এবং অরের সাথে যেহেতু নট আছে তাই অরের সাথে যদি আমরা একটা বাবল লাগাই দিই, এখানে এখানে একটা বাবল লাগাই দিলাম, তাহলে অর আর নট একসাথে হয়ে গেল। এখন আমরা এ আর বি দুইটা ইনপুট যদি দেই, আউটপুটে গিয়ে আমরা পাবো এ প্লাস বি। প্লাস কেন, কারণ অর আছে, যোগ আছে, তাই প্লাস এ প্লাস বি। এবং যে নটটা আছে, এই নটের কারণে উপরে একটা কমপ্লিমেন্ট অ্যাড করে দিব, প্লাসের উপরে একটা কমপ্লিমেন্ট যুক্ত করে দিব। এই হচ্ছে আমাদের নর গেটের বিশ্লেষণ। তো নর গেটের বিশ্লেষণের পর এবার আমরা চলে যাব ন্যান্ড গেটের বিশ্লেষণে। সো আমি যদি এখানে ন্যান্ড গেটটা লিখি, ন্যান্ড, এখানেও দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো এন আর একটা হচ্ছে অ্যান্ড। আমরা এন মানে জানি নট, এন তে বোঝাচ্ছে নট, এবং অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড। তো নট এবং অ্যান্ড এই দুইটা জিনিস একসাথে মিলিত হলেই গঠিত হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট তাহলে কি কাজ করবে, গুণের কাজ করবে এবং পূরকের কাজ করবে। তাহলে প্রতীকটা কেমন আসবে, এই যে এটা হচ্ছে আমাদের প্রতীক। তো এখানে গুণ এবং পূরক আমরা দিয়ে দিচ্ছি। এ এবং বি যদি আমরা ইনপুট দেই তাহলে আউটপুটে আমরা কি পাবো, এ ইনটু বি পাবো, কারণ আমরা জানি এখানে গুণ এবং পূরক হয়ে দেন আমরা ফলাফলটা পাচ্ছি। তো আশা করছি ন্যান্ড গেটটাও বুঝাইতে পারছি। এবার চলো দেখাই এক্স অর গেটটা কিভাবে কাজ করছে। এক্স অর গেট, ই এক্স আর একটা হলো অর, তাহলে এক্স অর দুইটা জিনিস, ই এক্স আর একটা হচ্ছে অর। ই এক্স তে বোঝাচ্ছে এক্সক্লুসিভ, আর আমরা জানি অর তে বোঝাচ্ছে অর। এক্সক্লুসিভের বাংলা হলো ব্যতিক্রমী, অর মানে আমরা জানি যোগ, তাহলে ব্যতিক্রমী যোগ। প্রতীকটা কেমন হবে, অর সাথে একটা আবরণ দিতে হবে, সামনে একটা আবরণ দিতে হবে। এই হচ্ছে দুইটা ইনপুট দিলাম আর সাথে একটা আউটপুট দিয়ে দিলাম। তাহলে এ আর বি যদি ইনপুট দেই তাহলে আউটপুটে কি পাবো, এ প্লাস বি। এক্সক্লুসিভ থাকার কারণে প্লাসকে একটা বৃত্তের মধ্যে তুলে দেওয়া লাগবে। যদি শুধু অর হয় তাহলে যোগ, আর যদি আমরা যোগের সামনে একটা এক্সক্লুসিভ সাইন দিই তাহলে এই যোগটাকে একটা বৃত্তের মধ্যে আমরা তুলে দেব। এই হচ্ছে এক্সক্লুসিভ অর। এবার আসি এক্স নর, অর্থাৎ এক্স নর গেট কিভাবে কাজ করছে। তো আমি এটা মুছে দিচ্ছি, এক্স নর, ই এক্স এন আর একটা হচ্ছে অর, এক্স নর, এক্স এন আর অর। তাহলে ই এক্স তে বোঝাচ্ছে এক্সক্লুসিভ, এন তে বোঝাচ্ছে নট, আর অর তে বোঝাচ্ছে অর। এক্সক্লুসিভ, নট আর অর তিনটা জিনিস এই জায়গায় আছে, এক্সক্লুসিভ আছে, নট আছে আর অর আছে। তো এই কাজটা কিভাবে হবে, এক্সক্লুসিভ নট আর অর এটা কিভাবে হয় আমি যদি সেটা একটু দেখাই আপনাকে। তো প্রথমে আমরা জানি এখানে অর আছে, তাহলে এই যে অর, অর এবং নট আছে, তারপর এক্সক্লুসিভ আছে। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম। এখন যদি এখানে আমি দেখি এ আর বি ইনপুট দিলাম, সো আউটপুটে আমরা কি পাবো, আউটপুটে আমরা পাবো অর, তাহলে এ প্লাস বি
এক্সক্লুসিভ আছে, তাহলে প্লাসকে একটা বৃত্তের মধ্যে তুলে দিব এবং নট থাকার কারণে উপরে একটা কমপ্লিমেন্ট অ্যাড করে দিব। এই হচ্ছে সবগুলো গেটের একটা বিশ্লেষণ। এবার চলো দেখাবো কিভাবে এই গেটগুলো দিয়ে সার্কিট তৈরি করতে হয়। তো চলো এক নজরে আমরা একটু এই জিনিসটা দেখে আসি, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশন থেকে কিভাবে সার্কিটে কনভার্ট করতে হয়। সো যদি তুমি লজিক গেটের এই বিষয়টা বুঝে থাকো তাহলে তুমি এখন এটা প্রপারলি বুঝতে পারবে। সো ফাংশন দিচ্ছি f ইকুয়াল টু a প্লাস বিসি ইন্টু এ এবিসি। আচ্ছা এটাই জাস্ট একটা বেসিক একটা দিলাম আমি এখানে, a প্লাস বিসি ইন্টু এবিসি এই ফাংশনটা। প্রশ্ন হবে এরকম, মানে সৃজনশীল প্রশ্ন, আমি একটা প্রশ্নের প্যাটার্ন দেখাচ্ছি। প্রশ্ন হবে এরকম, যে উদ্দীপকে প্রদত্ত ফাংশন হতে সার্কিট তৈরি করো। তাহলে এখানে একটা ফাংশন দিলাম f ইকুয়াল টু a প্লাস বিসি ইন্টু এবিসি। এই যে ফাংশনটা থাকবে উদ্দীপকে, এটা থাকবে উদ্দীপকে। নিচে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রদত্ত ফাংশন হতে সার্কিট তৈরি করো। তো সার্কিটটা তৈরি করার জন্য আমরা এই পুরো ফাংশন থেকে ইনপুট কি কি আছে সেটা আগে আমরা বেছে নিব। পুরো ফাংশনের মধ্যে ইনপুট আছে a b c, a b c এর বাইরে কিন্তু কোনো কিছু নাই। এই জন্য আমরা নিচে a b এবং c, a b c এভাবে ভাগা ভাগা করে লিখে নিব। তারপর এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন এবং সি থেকে একটা লাইন, তিনটা ইনপুট লাইন টেনে নিব। এরপরে দেখো এ আছে, তাহলে এ থেকে একটা ইনপুট লাইন নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। তারপরে বি আর সির মধ্যে গুণ সম্পর্ক, তাহলে বি থেকে একটা লাইন, সি থেকে একটা লাইন, বি আর সির মধ্যে যেহেতু গুণ সম্পর্ক আমি গুণের ভিতর দিয়ে পার করে দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি বিসি। এবারে বিসির সাথে এর সম্পর্ক কি? যোগ। এই যে এ কে টেনে নিয়ে গিয়ে রাখছিলাম না, এটাকে নিয়ে গিয়ে এখন আমি এই বিসির সাথে, যেহেতু যোগ সম্পর্ক আমরা জানি যোগের প্রতীকটা কেমন, এই যে এটা, সো যোগের ভেতর দিয়ে পার করে দিচ্ছি, a প্লাস বিসিটা পাওয়া গেল। তাহলে a প্লাস বিসি আমরা এখানে পাইছি, পুরোটার কাজ হয়ে গেল। এবার a b c কে আগে গুণ করে দিব, তাই a b এবং c এই তিনটাকে এখন আমরা গুণের ভেতর দিয়ে পার করে দিব। তাহলে a b c গুণ হয়ে বের হয়ে যাচ্ছে, সরি a b এবং c। এবার দেখো a প্লাস বিসি পুরোটা এখানে আছে, আর এই পুরোটার সাথে a b c সম্পর্ক কিন্তু গুণ। তাহলে আমরা এই যে এখান থেকে a b c নিব এবং a প্লাস bc নিব, এদের ভিতরে আমি হচ্ছে গুণের ভিতর দিয়ে পার করে দিচ্ছি। গুণের ভিতরে পার করে দিলেই এটা f পাওয়া যাচ্ছে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। এভাবেই মূলত আমাদের সার্কিট তৈরি করতে হয়। আশা করছি লজিক গেটের কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়েছে এবং আর কখনো হয়তো লজিক গেট নিয়ে তোমার কোনো প্রবলেম ফেস করার নাও লাগতে পারে। তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছো, আজকের ক্লাসের পরিপূর্ণ গাইডলাইন তোমার ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আশা করব পরের ক্লাসটিও তুমি এভাবে মন দিয়ে দেখবে। তো আজ এতটুকুই, কথা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।